বসন্তের আবহাওয়াও খানিকটা গ্রীষ্মের দিকে যাওয়া শুরু করেছে, আর শীতের আবহাওয়া তো একেবারেই চলে গেছে। তার উপর রমজান মাস শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে চারিদিকে একটা রোজা রোজা একটা ব্যাপার তৈরি হয়ে যায়, তাই না? যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন, যারা রমজানের জন্য পুরো বছর অপেক্ষা করে থাকেন, তাদের জন্য খুব সুন্দর একটা সময়। এবং দেখতে দেখতে পুরো 10টি রোজা আমরা সম্পন্ন করে ফেললাম। তো সেরকম একটা দিনে সারাদিন রোজা রেখে যখন বিকেলবেলা অফিসটা শেষ হয়, বাড়ির দিকে যাবার সময় হয়, তখন রাস্তা যেন রোজাদারদের কষ্ট কিছুই বোঝে না, একেবারেই ট্রাফিক লেগেই থাকে। চারিদিকে কেমন যেন একটা বাড়ি ফেরার তারা, সবার ভেতর একটা অস্থিরতা। এসব দেখলে বলতে ইচ্ছে করতেই পারে, না আমি আজকে কোথাও যাব না, আমি ঘরে থাকতে চাই, কোথাও যেতে চাই না, কিচ্ছু করতে চাই না, শুধু এই সময়টাকে আমি নিজের মতো করে উপভোগ করতে চাই। এবং সেটা আমাদের অনেকেরই চাওয়া। সেরকমই একটা বিষয় নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকে আমাদের বিষয় হলো আজ আমি কোথাও যাব না। বেশ অন্যরকম একটা বিষয়, এবং এই বিষয়ে কথা বলতেও আপনারা ভীষণ আনন্দ পাবেন, সেটাই আমাদের বিশ্বাস। 6টা 30 থেকে 7টা 30 এই 1 ঘন্টা আমরা আড্ডার আয়োজন করেছি পুরো রমজান মাস জুড়ে। সেই আড্ডায় দুজন বন্ধু এসেছেন যারা যুক্ত হবেন, আমাদের সাথে আড্ডা দিবেন, আজকে আপনাদের সাথে কথা বলবেন। চলুন পরিচয় করে দিই তাদের সাথে। শুরুতেই আছে আমাদের সাথে রিয়া রহমান, তিনি একজন ব্র্যান্ড প্রমোটার। অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। থ্যাংক ইউ আপু, এবং থ্যাংক ইউ হচ্ছে নেক্সাস টেলিভিশনকে আমাকে ইনভাইট করার জন্য। আমি হচ্ছি রিয়া রহমান, আমি একজন ব্র্যান্ড প্রমোটার। 2019 সাল থেকে আমি কাজ করছি এই প্ল্যাটফর্মে। সো ওই প্ল্যাটফর্ম এবং কাজ সবকিছু একটু পরে এসে শুনছি, কারণ আরেকজন বন্ধুকেও একটু পরিচয় করিয়ে দিতে চাই ছোট্ট করে। আরেকজন বন্ধু যিনি আছেন, তিনিও একজন ব্র্যান্ড প্রমোটার, সাথে তিনি একজন উদ্যোক্তা, তার নাম হলো কানিজ হিমিকা। অনেক অনেক স্বাগত। হ্যালো আপু, কেমন আছেন? আমি কানিজ হিমিকা। প্রথমেই ধন্যবাদ জানিয়ে দিব নেক্সাস টেলিভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ করানোর জন্য, এবং আমি একজন ব্র্যান্ড প্রমোটার এবং একজন উদ্যোক্তা। বাহ, চমৎকার। তাদের মুখ থেকেও শুনে নিলেন তারা কে কি করছেন, এবং তাদের সাথেই আজকের আড্ডা। আপনারাও চলে আসবেন আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে। একদম পুরো 1 ঘন্টার একটা সুন্দর আড্ডা হবে আজকে। রিয়া আপু, আপনার কাছে এসে যদি জানতে চাই যে কাজের শুরুটা কোথায়? ব্র্যান্ড প্রমোটিং এটা যে একটা পেশা হিসেবে নিতে পারেন, সেটা কখন মাথায় আসলো, কোন সাল থেকে, কি হলো? বেসিক্যালি আমি হচ্ছে যখন করোনার প্যান্ডামিক শুরু হয়, আমার হচ্ছে কলেজ লাইফ, আমার তখন আমি 2nd সেমিস্টার পড়ছিলাম। তো গ্যাপ হওয়ার কারণে আমার মনে হচ্ছিল যে বাসায় বসে কি করব, কি করা যায়, কারণ অনেক একটা লং টাইমের গ্যাপ। দেন আমি ভাবলাম যে আচ্ছা আমি একটা জব করি। তো ওই সেক্টরে যাওয়ার পর আমার ওখানে হচ্ছে 3 দিনের মানে অফিস ডিউটি করার পরে 4th ডে আমার হচ্ছে যে ওখানকার ব্র্যান্ড ওনার, সে বললো যে রিয়া আপনি আজকে লাইভ করবেন। তো আমি তো অবাক যে আমি কিভাবে লাইভ করবো, আমি তো পারি না। দেন সে বলছে যে না, আমার মনে হয় আপনি পারবেন, আর আমি আপনাকে 3 দিন দেখলাম, আমার মনে হচ্ছে। দেন সেদিন আমার ফার্স্ট লাইভ হয়, আর আমি আধা ঘন্টা লাইভে হচ্ছে কনভারসেশন করি, যেহেতু আমরা লাইভ প্রেজেন্টাররা বা ব্র্যান্ড প্রমোটাররা অলওয়েজ হচ্ছে আমাদের কাস্টমারদের সাথে কথা বলতে হয়, এটা ফোনের থ্রোতে হোক আর হচ্ছে অন ক্যামেরায় হোক। একটা 1-to-1 কমিউনিকেশন গড়ে তোলা, মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের ব্যাপার আছে। সো তখন থেকে আমার স্টার্ট হয়, আর আলহামদুলিল্লাহ 5 বছর ধরে এখনো এই প্ল্যাটফর্মেই আছি। এখন বিভিন্ন সেক্টরে হচ্ছে, কিন্তু তখন আমি একটা মানে স্থায়ী একটা জায়গা ছিল। আমি 2019 থেকে 23 সাল পর্যন্ত সেম প্ল্যাটফর্মেই ছিলাম, একটা ব্র্যান্ডের সাথে কাজ করছিলাম। বাহ, চমৎকার। তাহলে সেই শুরু আজকে মাল্টিপল জায়গায় আপনাকে কাজের সুযোগ করে দিয়েছে, এবং নিজেকে আপনি ব্র্যান্ড প্রমোটার হিসেবে এস্টাবলিশ করতে পেরেছেন। মতো ওয়ান্ডারফুল জার্নি। আমি কানিজ হিমিকার কাছেও এসে জানতে চাই যে এই যে ব্র্যান্ড প্রমোটিং শুরু করাটা এবং নিজের উদ্যোগ সম্পর্কে একটু শুনি। 2020 সাল, তখন দেশে অনেক, মানে দেশে না পুরো বিশ্বেতেই করোনা তখন চলছিল। তখন কিন্তু ফেসবুকে এত বেশি ব্র্যান্ড প্রমোশনটা এত বেশি পপুলার ছিল না। তো তখন আমি দেখতাম যে আমি বিভিন্ন লাইভগুলো দেখতাম, আমার কিছু আইডল আছে তাদের লাইভগুলো দেখতাম। এর মধ্যে আমি একজনের নাম নেব, সেটা হলো আমরিন স্পার্কেল, আমরিন রাশিদ প্রীতি। তার লাইভগুলো আমি দেখতাম। তখন মনে হতো যে আমিও তো করতে পারি, বাসায় বসেই আছি, এখন প্যান্ডামিক, এখন বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। তখন আমার খুব ইচ্ছে হতো যে আমিও এই প্রফেশনটায় যেতে চাচ্ছি বা করতে চাচ্ছি, কিন্তু তখনও আমার করা হয়নি। একবার সাহস করে 2023-এ আমি একটা গ্রুপে পোস্ট করলাম যে আমিও এই প্রফেশনটায় কাজ করতে চাই, কেউ যদি আগ্রহী হন আমাকে দিয়ে করাতে পারেন। তখন দেখলাম যে মাশাআল্লাহ ভালো রেসপন্স আসছে, এবং আমি অবশ্যই আজকে আমি এই অনুষ্ঠানে একজনের নাম নেব, একটা পেজের নাম নেব, সেটা হলো জুহিস ক্লোজেট। আর তারিন আপু, সেই আপু আমাকে প্রথম সুযোগটা দেয় যে আসো তুমি আমার সাথে কাজ করো, এবং আমি সাহস করে চলে যাই যে আমি কি পারবো ক্যামেরার সামনে কথা বলতে।
তখন আপু আমাকে খুব সাহস দেয় এবং আমি তখন থেকেই শুরু করি। সেটা হলো 2023 সালের ঘটনা। 2023-এর ডিসেম্বর থেকে আমি এই ব্র্যান্ড প্রমোটিংয়ের সাথে যুক্ত আছি এবং আমার উদ্যোক্তা হওয়ার পেছনের কারণটা হচ্ছে যে আমি যেহেতু নিজেই এই কাজগুলো পারি, তো আমি তো পারি আমার নিজের একটা ব্র্যান্ডকে দাঁড়া করাতে। তো লাস্ট 2024-এ আমি মানে চেষ্টা করি যে আমি একটা ব্র্যান্ডকে আমি দাঁড়া করাবো। আমি 24-এ আমার সেই ওয়াকিয়া পেজটাকে শুরু করি। ওয়াকিয়া পেজের নাম ওয়াকিয়া, সেখানে কি কি আছে? সেটা অ্যাটায়ার নিয়ে, ড্রেস, লেডিস ড্রেস কালেকশন নিয়ে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ইচ্ছা আছে, অনেক কিছুই থাকবে এটাতে। বাহ, চমৎকার। তাহলে সেটা তো বেশ সুন্দর এবং আমরাও ব্যবসার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি অবশ্যই। রিয়া আপুর কাছেও আসতে চাই। রিয়া, আপনার কাছে এসে জানতে চাই যে এই যে ব্র্যান্ড প্রমোটিং বা যে কোনো একটা পেশা আপনার জীবনে কি এটা একটা টার্নিং পয়েন্টের মতো হয়েছে কিনা, ঘুরে দাঁড়ানোর মতো কিছু হয়েছে কিনা? অবশ্যই, কারণ হচ্ছে জব এমন একটা সেক্টর, আমরা যারা স্টুডেন্ট, আমি যেহেতু এখনো পড়াশোনা করছি, সিএসসি ব্যাকগ্রাউন্ডে আছি, আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে একদম সরে গিয়ে আরেকটা প্ল্যাটফর্মে কাজ করছি। সো হোল টাইম আমার আসলে একটা কোথাও কোনো একটা প্রতিষ্ঠানে দেওয়া পসিবল হয় না। দেন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই প্ল্যাটফর্মটা আমার জন্য বেস্ট, আমি কাজ করতে পারতেছি, ফ্যামিলিকে সময় দিতে পারতেছি, প্লাস হচ্ছে আমার পড়াশোনাও চলছে আলহামদুলিল্লাহ। সো অবশ্যই এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। আলহামদুলিল্লাহ, যখন আমি স্টার্ট করি তখনের একটা যে জার্নি আর এখনের জার্নিটা একদম ডিফারেন্ট। তখনের রিয়া আর এখনের রিয়াকে চেনা যায় না বেসিক্যালি। আচ্ছা, তখনকার রিয়া কেমন ছিল একটু? তখনকার রিয়া একটা ছোট্ট একটা মেয়ে, স্লিম ফিট ছিল, অর্থাৎ একটা হোম ডেকোর ব্র্যান্ড আমি যেটাতে আসলে কাজ করেছি, ওই হোম ডেকোর ব্র্যান্ডের ওনার বলতে পারবে যে সে আমাকে গড়ছে বেসিক্যালি। সে আমাকে বলে দিছে যে রিয়া, আপনি আজকে এই টপিক নিয়ে কাজ করবেন, আপনি এটা নিয়ে বলবেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন আমার কাউকে বলে দেওয়া লাগতেছে না, আই ডোন্ট নিড এনি স্ক্রিপ্ট। আমি জাস্ট জানছি যে এই প্রোডাক্টটা এই ডিটেলস একটু জানার পরে হ্যাঁ আমি নিজে থেকে বলতে পারতেছি। কিন্তু তখন আমার একটা ব্যাকবোন ছিল, অর্থাৎ সিও নাম হচ্ছে পার্থপ্রতিম। সে এখন ব্যাকবোন আর প্রয়োজন হচ্ছে না, কিন্তু তার যে একটা সাপোর্ট এখনো আছে আলহামদুলিল্লাহ। আমি কাজ করছি, আমার প্ল্যাটফর্মটায় আমি এখন নিজেকে ফুটাতে পারতেছি। বাহ, চমৎকার। আমি একটু কানিজ আপনার কাছে এসে যদি শুনতে চাই, সেটা হলো যে কোনটা আসলে আপনার ঘুরে দাঁড়ানোর মতো হয়েছে, মানে এই ব্র্যান্ড প্রমোটিংটা শুরু করা নাকি এই উদ্যোক্তা জীবনটা আপনার জন্য অন্যরকম ভাবে টার্ন আউট করেছে? দুটোই আমার জন্য টার্নিং পয়েন্ট। কারণ ব্র্যান্ড প্রমোটারটা আমার পুরো লাইফটাকেই চেঞ্জ করে দিয়েছে। দেখা গিয়েছে আমি 9 to 5 জবের মানুষ না, আমার ওই ধৈর্য নাই। তো আমরা বাসা থেকে বসে, আমি বেসিক্যালি বাসা থেকে বসে অনেক কিছু করতে পারছি, বাসা থেকে বসে কাজ করতে পারছি, বাসা থেকে বসে মানুষ আমাকে চিনছে, জানছে, আমার নামটা এখন অনেক মানুষ জানে, অনেকে চিনে। তো এটা অবশ্যই আমার লাইফের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। অ্যান্ড উদ্যোক্তা ওইটা অবশ্যই বলবো, কারণ এটা আমার নিজের কিছু, একদম আপন, একদম আমার ছোট্ট বাচ্চাকে আমরা যেভাবে আদর করি সেরকম করেই কিন্তু আমি এটাকে গড়ে তুলছি। স্ট্র্যাটেজি ফলো করছেন কিনা নিজের বিজনেস পেজটাকে একটু বড় করে নেওয়ার জন্য? মানে বিজনেস ওয়ামেনদের কোনো স্ট্র্যাটেজি থাকে কিনা, কি করতে হয় আসলে? এটা আসলে একটা কঠিন প্রশ্ন। বিজনেস ওমেন বলেন, নারীদের লাইফটাই অনেক কঠিন। হ্যাঁ, দেখা গিয়েছে যে আমরা ব্র্যান্ড প্রমোশনের কাজ করছি, আমরা আমাদের পেজ নিয়ে কাজ করছি, আমরা আমাদের ব্র্যান্ডটাকে বড় করা ট্রাই করছি, আবার আমরা কিন্তু সংসারের কাজও করছি, মা বাবাকে সময় দিচ্ছি। তো সব কিছু মিলিয়ে না আসলে লাইফটা ওঠানো অনেক কঠিন। একটা নারী, পুরুষদের লাইফ যে সহজ সেটা আমি কোনোদিনও বলবো না, কারণ তারা বাইরে কাজ করে, আমরা বাইরে প্লাস ঘরে দুটাতেই কিন্তু কাজ করি। এটাই অনেক বড় কিছু আমাদের কাছে। কোনো চ্যালেঞ্জ, রিয়া, কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন এর মধ্যে, যে না আশেপাশের মানুষ ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছে না, বলছে না তোমার কোথাও যাওয়া ঠিক হবে না, তুমি ঘরে বসে এটা ওটা করো, এরকম কোনো কিছু ছিল কিনা কখনো? না, বেসিক্যালি আমার আম্মা অনেক সাপোর্টিভ। আমার বড় বোন উনি হচ্ছে আউট অফ কান্ট্রিতে থাকে, দ্যাটস ওয়াই সে আসলে ওখান থেকে বসে যেমন চাবি ঘোরায় না, ওই টাইপেরই, কিন্তু অনেক কেয়ারিং। সো উনি কখনো বাধা দেয় নাই, কিন্তু এই বাধাটা দেয় যেটা হচ্ছে এখন যে বাংলাদেশের যে মানে সার্কামস্টেন্স চলতেছে, রাত্রে কাজ করা যাবে না, কারণ দিন এখন ভালো না, অনেক কিছু হচ্ছে, ঠিক আছে রাতে যেও না, বাট দিনের বেলা যদি তোমার কাজগুলো থাকে তুমি কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে করো। আর আমার আম্মা অলওয়েজ সাপোর্টিভ ছিলেন, সে চাইছে যে হ্যাঁ ঠিক আছে তুমি করো, আমি তোমার পেছনে আছি, আমি তোমাকে সাপোর্ট দিব, কিন্তু এমন কিছু করো না যেটা আসলে মানানসই না, সমাজের মানুষ কথা বলতে পারে, এরকম কিছু না। যেমন আমি একটু এখানে ইনক্লুড করতে চাই, যেমন আমি হিজাব মেনটেন করি, সেটা হিজাব মেনটেন করার কারণে অনেক প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে আমাকে হয়তো অ্যাকসেপ্ট করে না, কারণ তারা চায় যে না হিজাবটা ছাড়া হোক,
তাই আসলে হ্যাঁ অনেক এখনো আমাদের সমাজে এরকম আছে যে হিজাবটাকে ঠিক আছে আপনি হিজাব ছাড়া হলে আপু হয়তো বা এই ব্র্যান্ডের সাথে আপনি কাজ করতে পারতেন, কিন্তু যেহেতু হিজাব পরেন এখানে আসলে পসিবল না। আবার আপনার হতে পারে যে ওয়েট গেইনের যে বিষয়টা, এটা তো আল্লাহ প্রদত্ত, আমাদের কিছু করার থাকে না, বাট কখনো কখনো চ্যালেঞ্জিং জিনিসটা করা যায় ঠিকঠাক, কিন্তু এই জিনিসগুলো আসলে বাধা, সেটা আমার ফ্যামিলি থেকে আসে না, কিছু ব্র্যান্ড ওনার বা ব্র্যান্ড থেকে আসে, বাট যারা আসলে আমাকে অ্যাকসেপ্ট করছে এভাবেই করছে এভাবেই কাজ করছি। হ্যাঁ, এবং আমার মনে হয় একটা সার্টেন টাইম পর্যন্ত কাজ করবার পরে আপনার ফেসের একটা ভ্যালু হয়, নো ম্যাটার হাউ ইউ লুক কিংবা আপনি কি করছেন না কেন, কিন্তু মানুষ আসলে আপনার প্রতি গ্রহণযোগ্যতাটা তৈরি হয়। আর এদিকে কিছু মানুষ যারা ভাবেন যে হিজাব পরলে হয়তো আমার ব্র্যান্ডের প্রমোশনটা ওভাবে হবে না, অতটা অ্যাট্রাক্টিভ হবে না, এটা আসলে মানসিকতার পরিবর্তন প্রয়োজন, আর কিছুই না। আমার মনে হয় সমাজে এই অংশটা খুবই কম, খুবই কম। বেশিরভাগ মানুষ এখন প্রগতিশীল হয়েছে এবং তাদের ভাবনা চিন্তায় পরিবর্তন এসেছে। অনেক ব্র্যান্ড, অনেক নামি দামি ব্র্যান্ড হিজাব এবং যে কোনো রিলিজিয়নই হোক না কেন সব ভাবে সবাইকে অ্যাকসেপ্ট করছে, এটাই চমৎকার। হিমিকা, আপনার কোনো মানে মনে হয় কি যে স্ট্রাগল ছিল, কোনো প্রতিবন্ধকতা কাজের ক্ষেত্রে? আমাদের লাইফটাই স্ট্রাগলিং। হ্যাঁ, এখন আমরা যে কাজ করছি, এখন ইভেন আমাদের যে আত্মীয় স্বজন আছে, নেইভার্স আছে, তারা আমাদেরকে বলে যে এই কাজ করার কি দরকার, 9 to 5 জব করো, ভালো একটা পড়াশোনা করেছো, 9 to 5 একটা কর্পোরেট লেভেলের জব করো, কিন্তু সবাইকে দ্বারা তো সব কিছু হয় না। 9 to 5 জব মানে অনেক দায়িত্বের মধ্যে চলে যাওয়া এবং তাদের বসের কথা শোনা, আমি ডিরেক্টলি বলছি যা বলার, কিন্তু আমি সেই মানুষ না, 9 to 5 জবের মানুষ না। এবং রিলেটিভরা বলে যে কেন এই কাজ করছো, করো না, কিন্তু আমি তো বুঝতে পারছি যে এটা আমার জন্য সুইটেবল, কারণ আমি মনে করি যে যার যেটা ভালো লাগে, যার যেটা করতে স্বাচ্ছন্দ্য ফিল করে, আমার মতে যে সেটা করলে কিন্তু সে লাইফে গেইনার হয়, উইনার হয়। তো আমি মনে করি যে আমার এটা ভালো লাগছে তাই আমি এটাই করব, আর কে কি বললো সেটা আমি দেখবো না। তারপরে কেউ আটকায়নি কোনো কিছুতে বা বলেনি যে ব্র্যান্ড প্রমোটিং এটা কেন করছো, এটার তো কোনো ফিউচার নেই, এরকম কিছু কখনো কেউ বলেছে কিনা? আমার বাবা মা অনেক সাপোর্টিভ, তাও আব্বু মাঝে মাঝে বলে যে অন্য কিছু ট্রাই করো সাথে। তো আমি তো বিজনেসটা শুরু করেছি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর তাছাড়া আমার বাবা মা অনেক বেশি সাপোর্টিভ, আর আসলে আমি আমার বাবা মার কথাতেই বেশি যে আমার বাবা মা সাপোর্ট দিচ্ছে, অন্য কারো কথা আমার দরকার নেই। এটা আসলে বাসা থেকে সাপোর্ট পেলে না আর বাইরের মানুষের জন্য কিছু মনেই হয় না, শুধু বাড়ির কথাগুলোই মাথায় ঘুরতে থাকে। ইভেন আমি বলবো যে আমি তো আপনারা যেরকম ব্র্যান্ড প্রমোটিং করেছেন, আমিও আমার লাইফে নানান সময় ইভেন এখন পর্যন্ত নানান ব্র্যান্ডের সাথে আমার সখ্যতা আছে, কিন্তু মানুষ যখন ব্র্যান্ড প্রমোটিং শুনছে বা টিভি হোস্টিং শুনছে বা কেউ একজন গায়িকা কিংবা নৃত্যশিল্পী এরকম একজন আছে, ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে, হ্যাঁ, এটা যদি তার প্রফেশন হয়, মানুষ বলে আর কি করছো, জিজ্ঞেস করে আর কি করছো। সো এই ভাবনাটা থেকে হয়তো একটু বেরিয়ে আসার জায়গা আছে। হিমিকাপুর সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে পরিবার বাধা না দিলেও মানে এলাকার যে মানুষগুলো, যেমন ধরেন আমার আব্বা নামাজে যাচ্ছে, তখন হয়তো বা কোনো দোকানদার হচ্ছে আমার ভিডিওটা দেখলো, কোনো একটা প্রমোশনাল ভিডিও দেখে বলবো আচ্ছা আঙ্কেল আপনার মেয়ে এই ভিডিও বানায়, ও কি আর কিছু করে, মানে আর কিছু কেন লাগবে, এটা আমার একটা প্ল্যাটফর্ম, আমি এখানে কাজ করছি। কিন্তু না, তাদের কথা হচ্ছে আমি কি কোনো জব করি কিনা, আমি কি করছি, সেই জিনিসটা ওদের কাছে। কিন্তু আমার পার্সোনাল লাইফে হ্যাপি, আমি এই কাজটা করে আমার নিজের পার্সোনাল টাইম দিতে পারছি, এইটা হচ্ছে মেইন। কি মানে নিজের ব্যক্তিগত খরচগুলো চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমি এসএসসি দেওয়ার মানে এসএসসি পর্যন্ত আমার ফ্যামিলি আমার টাকাটা দিছে, মানে যত খরচ হয়েছে স্টুডেন্ট লাইফে, বাট ইন্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ, এখন সিএসসি ব্যাকগ্রাউন্ডে পড়ছি, এখন পর্যন্ত আমি আমার টাকা আমি নিজে পে করছি, নট আ সিঙ্গেল পেনি আমি আমার বাসা থেকে নেই, আমি নিচ্ছি না, কারণ আমি এখন স্টেবল, আমি এখন করতে পারছি এই প্রফেশনের মাধ্যমে, আমার তো 9 to 5 জবের প্রয়োজন নাই। কিন্তু এটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না ইজিলি, বাংলাদেশে তো না। এটার সাথে আমি একটু যুক্ত হব, সেটা হলো যে ও যে বললো যে ওর বাসা থেকে ওর বাবা যখন নামাজে যাচ্ছে তখন অনেকে জিজ্ঞেস করছে, দোকানদার জিজ্ঞেস করছে যে আপনার মেয়ে এই কাজ করছে। এইটা আমি বলবো আসলে আমাদের যে প্রফেশনটা, এইটার সাথে অনেকেই এখনও সবাই ফেসবুক ইউজ করে, সবার হাতে হাতে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন আছে, ফেসবুক আছে, ইউজ করছে, কিন্তু অনেকেই না ব্যাপারটা এখনও সুন্দরভাবে মানে জানে না যেটা আসলে কি, মানে পিপল উইল ওয়াচ দোজ ভিডিওস, ওখান থেকে কেনাকাটা করবে, কিন্তু আমার পরিচিত কেউ একজন করছে মেনে নিতে পারবে না, এটাই। অথচ এটা কিন্তু তাদেরকে অনলাইন শপিং এ হেল্প করছে, কেউকে না কেউকে তো করতেই হবে, তাই না? এই কাজগুলো তো আসলে আমাদেরই আশেপাশে নানান রেগুলার জবের মতো আরেকটা জব। সো সেই বিষয়ে নর্মালাইজিং তো আসলে প্রয়োজন, সাথে কোথায় কোথায় যাবেন আর কোথায় কোথায় যাবেন না সবকিছু নিয়ে গল্প হতেই থাকবে। কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর।
ইফতারের পরপর এই সময়টা আমার মনে হয় ভীষণ ব্যক্তিগত একটা সময়। সেই সময়েও যারা আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন, আমার মনে হয় যে খুব সুন্দর করে যারা রোজা রেখেছিলেন এবং যারা মুসলিম ধর্মাবলম্বী তারা কিনা নামাজটা পড়ে সুন্দর করে একেবারে ফ্রেশ হয়ে কফিটা খেতে খেতে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তবে দয়া করে এসে ইফতার খাবেন না, কারণ ইফতারের সময় পার হয়ে গেছে। আমরা একটা বিরতির পরে চলে আসলাম এবং আজকে আমাদের বিষয় আজ আমি কোথাও যাব না। এমন কোনো দিন আসে না আপনার জীবনেও যে সময়টা আপনার কোথাও যেতে ইচ্ছে করে না? আর সেগুলো নিয়ে চলুন আজকে গল্প করি, এবং আপনারাও এসে আমাদের জুমার আইডি এবং পাসওয়ার্ড ফলো করে এসে আমাদের সাথে জানাতে পারেন কোন কোন দিনে আপনার একেবারে কোথাও যেতে ইচ্ছে করে না। রিয়া, এই প্রশ্নটাই আপনার কাছে যে মাঝে মাঝে এমন দিন তো আসেই যেই দিন মনে হয় যে না, কোথাও যাওয়া যাবে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, শুধু ঘরে বসে থাকতে চাই। এই দিনগুলো কেমন বা কখন হয়? বেসিক্যালি যেমন এখন আমাদের একটা ঈদের যে সিজন, এখন কিন্তু আমাদের কাজের প্রেশার অনেক বেশি। মাঝে মধ্যে এত টায়ার্ড হয়ে যায়, রাতে এসে ভাবি যে না, আজকে এর নেক্সট ডেতে আর কোথাও যাব না। কিন্তু এমন দিনটা মনে হয় আমাদের লাইফে এখন আর আসেই না। কজ যদি আমরা জানাই যে আজকে কাজে আসবো না বা আজকে এই লাইফটা করবো না, এই ভিডিওটা আজকে মেক করতে পারবো না, আপু আসতে হবে, এটা আর্জেন্ট, এটা ক্লায়েন্ট এখন নিবে, এটা প্রয়োজন, আপু প্লিজ একটু ম্যানেজ করে বেশ আসেন। অস্থিরতা, তারা কিন্তু একদিনও ছুটি চায় না। ছুটি দিতে আপু এখন ঈদের সিজন, আমাদের এখন একটা সেলিং টাইম, না পারলে একদিনে 5 বার লাইভ করতে হবে, কিন্তু চাইলে একটু আসেন, একটু কষ্ট করে আসেন, একটু টাইম দিয়ে যান, বেশি টাইম নিব না, অল্প একটু নিব, আপু চলে যান। কিন্তু এটা বুঝে না যে আমি আজকে সারা দিন কাজ করলাম, নেক্সট ডেতে আবার সারা দিন কাজ করতে ভালো লাগে না। কিন্তু এই ব্রেকটা না আসলে এখন নেওয়া পসিবল হয় না। আগে নেওয়া হতো যে ঠিক আছে আজকে কাজে যাব না, আজকে বাসায় থাকি, সারা দিন ঘুমিয়ে কাটাবো, কিন্তু এখন পসিবল হয় না, অবশ্যই যেতে হয়। একটা দিনও ছুটি নেই, এটা কেমন একটা আচ্ছা, আমি যে স্টুডেন্ট, আমি হচ্ছে ব্যাচেলার্স কমপ্লিট করছি, সো আমি হচ্ছে ফ্রাইডে ক্লাস করি, আমি ওই দিনটা হচ্ছে গ্যাপ নেই, আমি ওই দিন কোনো কাজ নেই। ফ্রাইডে দেয় না ওরা? হ্যাঁ, ওই দিনই শুধু আমি হচ্ছে ক্লাস করি, আর কোনো দিন আমার মানে ওইটাই আমি গ্যাপ নেই, কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি না, কোনো এজেন্সির সাথে না, কিন্তু ওই দিন আমার ক্লাস থাকে। আমার ব্যাচেলার্স এর সময় এমন ফ্যাসিলিটি আমাকে দিলে খুব ভালো হতো, কারণ আমি সেই ছোটবেলা থেকে কাজ করি এবং আমার একই সাথে পরীক্ষার দিন শো, আমি পরীক্ষা দিয়ে এখানে এসে কাজ করছি, এমনও ঘটনা ঘটছে। এইরকম খুব একটা হ্যাসেল লাগে আসলে, যারা সারাদিন কাজ করে। আই আন্ডারস্ট্যান্ড যে খুব কঠিন। মিকা, আপনার কাছে এসে শুনতে চাই আপু, যে এই যে এরকম দিন তো আসে তাই না, যেদিন কিছুই করতে ইচ্ছে করে না? হ্যাঁ, এরকম দিন অনেক আসে, যেদিন মনে হয় যে শরীরটাও ভালো লাগছে না বা আজকে আমি কোনো কাজ করব না, খুব ইচ্ছে করে যে আজকে একটু সারাদিন ঘুমাতে পারতাম, তাহলে মনে হয় আমার দীর্ঘ 2-3 বছর ধরে এরকম ফিল হচ্ছে যে আমি আজকে সারাদিন ঘুমাবো, একদম সকালে উঠবই না, সন্ধ্যার দিকে উঠবো, কিন্তু দুঃখের বশে এই দিনটা আমার আর আসেনি। আর যেদিন প্ল্যান করবেন ঘুমাবেন সেই দিনই ফোনটা যেন বেশি বাজে, সারাদিন বাজে। আর আমরা যদি ট্রাইও করি যে আজকে বাইরের কোনো কাজ রাখবো না, কিন্তু ঘরের কাজ তো করতেই হবে, এটাই। আর এখন ঈদের মধ্যে বলবো যেটা, সেটা তো ফোনের উপর ফোন, যে আজকে যেমন আমার কালকে একটা লাইভ ছিল, সেটা আমি ক্যান্সেল করেছি কোনো একটা কাজে, সে বলছে কালকে যেতে, কালকে আমি ভাবছি যে আমি শপিংয়ে যাব, সেটা তো কোনোভাবেই সম্ভব না, আমাকে শপিং ক্যান্সেল করতে হবে, কিন্তু আমাকে লাইভ ক্যান্সেল করা যাবে না। তো আমাদের লাইফটা এরকমই, দেখা গিয়েছে যারা জব করে তারা ফ্রাইডে একটা ছুটি পায়, কিন্তু আমরা যারা এই প্রফেশনে আছি তাদের কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই। তো সেটাও একটা বিষয়। তো এদিকে আমি শুনেছি যে ব্র্যান্ড প্রমোটার এবং উদ্যোক্তা তাদের মধ্যে নাকি মাঝে মাঝে একটা দ্বন্দ্ব হয়ে যায়, এরকম নানান দ্বন্দ্ব আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি। তা আপনাদের কি এরকম কোনো দ্বন্দ্বের অভিজ্ঞতা আছে কিনা? না, এখন পর্যন্ত আমি এরকম কোনো কিছু ফেস করিনি যে ব্র্যান্ড। আমি আসলে আমার ডিগনিটিটাকে একদম ধরে রাখার চেষ্টা করি, যে আমি একজন ক্লায়েন্টের থেকে একটা কাজ নিলাম, আমি যাতে তাকে যে একটা টাইম দিই। এখন মাঝে মধ্যে আসলে ব্র্যান্ড ওনাররাও বুঝতে চায় না যে ধরেন আমি একজন ব্র্যান্ড প্রমোটার, তার সাথে আমি একা কাজ করি না, আরও অনেক ব্র্যান্ডের সাথে কাজ করি। সো উনি যখন কাজটা দিল, এর আগে আমি আরও কাজ কতগুলো নিয়েছি, ওগুলো তো সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে, কিন্তু ব্র্যান্ড ওনারদের ধৈর্য একটু কম থাকে, কারণ তারাও চায় তাদের কাজটা আগে নেওয়ার জন্য, তখন আসলে দ্বন্দ্বের বিষয়টা আসে। যেমন রিসেন্টলি আমি একটা ব্যাগের হচ্ছে গিয়ে শ্যুট করি, সো ক্লায়েন্ট আমার কাছে হচ্ছে গিয়ে প্রোডাক্ট পাঠায়, কোয়ান্টিটি কম ছিল কিন্তু সে আমাকে অনেকগুলো পাঠায়, দেন আমি শ্যুট করে দিই। এখন পাঠাইছে, এটা তো করা লাগবে, কিছু করার নাই। দেন তার সাথে আমার এটা নিয়ে কনভারসেশন হয় যে এটা আসলে কথা ছিল না, বাট তারপরে মিসআন্ডারস্ট্যান্ডটা গ্যাপ করে দিয়ে করি, কিন্তু সে আসলে তার মনের মধ্যে একটা কষ্ট যে আপু আপনি আমাকে বলছেন এটা, যে আপু এতগুলো দিলেন কেন, কিন্তু আপনি আমাকে না জানিয়ে যদি আপনি একটা প্রোডাক্ট পাঠান, সেটার একটা টাইম লিমিট লাগবে আপু। উনি আমাকে মনে হয় 21 তারিখে পাঠাইছে, ফেব্রুয়ারির মার্চের প্রোডাক্টটা নিয়েছে, কারণ আমার আরও ক্লায়েন্টের শিডিউল ছিল, আমি সেগুলো মেনটেন করে তারপরে তাকে কাজ দেবো, কিন্তু ক্লায়েন্ট এটা বুঝে না। এর জন্য মাঝে মধ্যে একটু নোকঝোঁক হয়, কিন্তু আমি এটাকে আসলে বড় করতে দিই না, নিজের মধ্যে আসলে এটা সলভ করে ফেলি।
হিমিকা আপু তো একজন ব্র্যান্ড প্রমোটার সাথে উদ্যোক্তাও, তো আপনার কি ব্র্যান্ড প্রমোটার এখনো লাগছে নাকি নিজেই নিজের ব্র্যান্ড প্রমোট করছেন? আমি অন্যের ব্র্যান্ডও প্রমোট করছি, নিজের ব্র্যান্ডও প্রমোট করছি, দুটো কিন্তু একসাথে। আপনার ব্র্যান্ড কি কেউ প্রমোট করছে, কাউকে দিয়েছেন এখন? না, সেটা এখনো দেইনি, সেটা আমিই করছি। আচ্ছা, তাহলে তো উদ্যোক্তা হিসেবে ব্র্যান্ড প্রমোটারদের উপর আপনার তেমন কোনো ক্ষোভ নেই, তবে উদ্যোক্তাদের সাথে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা দ্বন্দ্ব হয়েছে না, কিনা? এই প্রফেশনে আমি 2 বছর আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে কাজ করে আসছি, অ্যান্ড তাদের সাথে আমার এখনো কোনো ধরনের কিছুই হয়নি। কারণ আমি যখন কাজটা নেই আমার হাতে, আমি সবকিছু ক্লিয়ার বুঝে নেই এবং আমি সবকিছু ক্লিয়ার করে দিই যে আমি এভাবে করবো, আপনার কোনো সমস্যা আছে কিনা। ওনারাও আমাকে সবকিছু বুঝিয়ে দেয়। তো ওদের বুঝের মতো আমি ওদেরকে কাজটা যদি ডেলিভারি দিতে পারি, তখন আমার মনে হয় যে কারোর সাথে কোনো সমস্যা হওয়ার কথাই না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ইদানিং যে নানান রকম ঝগড়া হয় সেই বিষয়ে আপনাদের কি মতবাদ? এই ঝগড়া তো দেখতে দেখতে আমরা আসলে ক্লান্ত, মজাও লাগে। আসলে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মটা এরকম যে যেখানে নেগেটিভিটি বেশি প্রচার হয় এবং বেশি ভাইরাল হয়। তো আমি মনে করব কি যে পজিটিভ ওয়েতে ভাইরাল হওয়াটা বেশি মাচ বেটার। এই নেগেটিভ ওয়েতে ভাইরাল হয়ে নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করাটা আমার কাছে ওটা কখনোই ভালো লাগেনি, অ্যান্ড এটা আমার নিজের ক্ষেত্রে আমি সেটা কখনোই করব না। আচ্ছা, একই ভাবনা। মানে দ্বন্দ্ব দেখতে ভাল লাগে, মানে কেমন যে ফেসবুকে স্ক্রলিং করার সময় দেখলাম একজন আসলো, উনি ওনার নামে বলছে, উনি ওনার নামে বলছে, মানে এটা জাস্ট একটা মনে হয় যে মেলার মধ্যে বা ওই যে মাঝে মধ্যে দেখবেন যে এই পরিবার ওই পরিবার ঝগড়া লাগলে কেমন যেন হয় না, দ্বন্দ্ব আলাদা আলাদা এরকম করে। জাস্ট ওর নামে হচ্ছে কিছু কথা বলবে, উনি বলবে, এগুলো করে ওনারা প্ল্যাটফর্মটাকে এমন, ইভেন দো যার লাইভে হয় 1K ফলোয়ার্স হওয়ার উচিত না, তার লাইভে 10K ফলোয়ার্স হয়ে যায় শুধুমাত্র এই গ্যাঞ্জামের জন্য। মানে কি ওরা হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করছে, আমি যতটুকু বুঝি ইউজ করছে, কারণ এটা কি নেগেটিভ নেগেটিভ মার্কেটিং ইজ আ মার্কেটিং। এখন প্ল্যাটফর্ম আসলে নেগেটিভলি ভাইরাল হচ্ছে। আমিও দেখেছি যে এখন আর পজিটিভ মার্কেটিং এর ভ্যালু মনে হয় দিন দিন কমে যাচ্ছে এবং নেগেটিভ মার্কেটিংই একমাত্র পন্থা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কখনো অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার আপনাদের এরকম মনে হয়েছে যে না, আমাকে নেগেটিভ মার্কেটিং শুরু করে দিতে হবে? নট অ্যাট অল আপু, কখনোই না। কারণ আমার কাছে মনে হচ্ছে যে পজিটিভ থাকি, যেটা আমার সেটা আমার আসবেই, ওটা কেউ নিতে পারবে না, ইম্পসিবল। সো আমি অলওয়েজ চাই যে পজিটিভিটির মধ্যে থাকবো, পজিটিভিটি ছড়াবো, ওকে সবকিছু ওকে থাকবে। আরেকটা খুব কথা আসে, সেটা হলো আমি আপনারাই যেহেতু আছেন আপনাদের কাছ থেকেই শুনে নিই, সেটা হলো যে অনেকেই বলেন ব্র্যান্ড প্রমোটারদেরকে নাকি নিজেদের কাপড় চোপড় কিনতে হয় না, আপনাদের চারপাশ থেকে নাকি এত কাপড় চোপড় চলে আসে যে এভাবেই নাকি জীবন চলে যায়। তো কোনো কেনাকাটা কি করেন না আদৌ, সেটাই শুনি। আমি তো অনেক কেনাকাটা করি, কারণ আমার প্রতিদিন শ্যুট থাকে। আমি চিন্তা করি এই দিন কি ড্রেস পরবো, সেম ড্রেস কি আবার শ্যুট করে ফেললাম, ডাবল হয়ে গেল কিনা। মানে আমরা মেনটেন করার চেষ্টা করি যে এক ব্র্যান্ডের সাথে যেহেতু আমরা কাজ করি, অনেকগুলো করার সাস্টেইন যাতে হয়। সো ওই ব্র্যান্ডেরই সেম ড্রেস পরে যাতে আরেকটা ভিডিও না হয়। সো আমি চিন্তা করি, আমরা ড্রয়ার খুলে খুঁজি ড্রেস কোথায়, কোনটা পরবো, কিন্তু ড্রেস কিনা লাগে আপু, কেউ দেয় না। এটা দেয় না, দিত মেবি যদি ওই যে আমরা নেগেটিভলি ভাইরাল হয়ে অনেক কিছু করা যেত, তখন দেখবেন যখন আপনি নেগেটিভিটি ভাইরাল ছড়াচ্ছেন, ভাইরাল হয়ে গেছেন, আপনার মেকআপ আর্টিস্ট আলাদা, আপনার হচ্ছে মানে সবকিছু আলাদা, আপনাকে স্পন্সর করবে, মানে গ্যাঞ্জামের মধ্যে একজন উপরে উঠে যাবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, মানে যিনি ভাইরাল হবেন তিনি শুধু কাপড় চোপড় পাচ্ছেন। আপু আপনার কি মতামত? আমার মতামত হলো, আমরা মেয়ে মানুষ, আমাদের আলমারি ভর্তি কাপড় থাকলেও আমাদের কাপড় নেই। We have nothing to wear. হ্যাঁ, রাইট, আমাদের কিছুই নেই, আমাদের কিনতে হবেই। দেখা গিয়েছে যে আমাদের ব্র্যান্ড থেকে একটা দিল, ওটা আমরা একদিন পরে লাইভ করলাম, পরের দিন তো আমার সেটা ভালো লাগবে না, সো আমাদের কিনতেই হবে। এটা বলে লাভ নেই আসলে যে আমাদেরকে ব্র্যান্ডটা দিয়ে দিচ্ছে, বা এটা ভুল কথা। দেয়, বলবো না যে দেয় না, দেয়, বাট আমাদের কিনতেই হয়, শপিং আমাদের মানে স্পন্সর আসে, বাট সেটাও একটা হেলদি লিমিট অনুযায়ী আসে। তো সেক্ষেত্রে মানে নিজের যে ব্যক্তিগত পছন্দের জায়গা, ঈদের কেনাকাটা, সেই সময় তো আর মনে হয় না যে আশেপাশ থেকে কেউ যদি পিআর পাঠালো সেখান থেকেই যে পড়তে হবে এরকম না, বরং ঈদের কেনাকাটা সবসময় স্পেশাল হয়, তাই না? জি, তো সেই ভাবনাগুলো শুনবো। ঈদের কথা এসে গেছে, তো ঈদের কেনাকাটা নিয়েও শুনবো, কিন্তু একটা বিরতির সময়ও হয়ে গেছে। ফিরে এসে জুমের আড্ডা যারা যারা যুক্ত হবেন তাদের সাথেও গল্প হবে, সাথেই থাকুন।
ছোট্ট বিরতি নয়, বরং একটু সময় নিয়ে এবার আসলাম বিরতি থেকে, এবং যখন আসলাম তখন আজ আমি কোথাও যাব না সেই বিষয়ে আজকে আমাদের আড্ডা চলছিল, এবং কোথাও না যাওয়ার বিষয় থেকে গিয়ে গিয়ে আসলে কোথায় কি করা হচ্ছে সেই আপডেট অনেক নেওয়া হয়েছে। আপনারাও কখনো কোথাও যদি যেতে চান বা যেতে না চান সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে এসে গল্প করতেই পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে জুমের আড্ডায় নারী বন্ধুরা যুক্ত হয়ে যাবেন, এবং সবাই মিলে টেলিভিশনে তো আমাদের এই আয়োজন দেখছেন, এর সাথে অবশ্যই দেখছেন আমাদের নেক্সাস লাইফস্টাইল ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউবে, দুটো জায়গায় লাইভ স্ট্রিমিং হচ্ছে, ক্যাপশনে সকল রকম তথ্য দেওয়া আছে। এই পর্যায়ে একটু নিজের জন্য অবসর বের করাটা আসলে কত দরকার রিয়া, আপনার কাছে এসে একটু জানতে চাই যে অনেক কাজের ভেতরে নিজের জন্য সময় বের করা হয় কিনা, এবং নিজের জন্য একটা একদম খুব ব্যক্তিগত সময়, যে এটা আমার সময়, আমার জন্য আমার এই সময়টুকু দরকার, সেটা কিভাবে বের করেন, কি করেন সেই সময়? বেসিক্যালি আমি শিডিউলিং করা শুরু করি, যে আমার কাজের শিডিউলগুলো এইভাবে এমনভাবে সেটেল করি যে একটা দিন আমার প্রয়োজন আমার ফ্যামিলিকে না দিয়েও আমি নিজে একদম একা কোথাও একটা বাইরে যাব, একটু বসে থাকবো, একটু আড্ডা দিব ফ্রেন্ডদের সাথে, মানে এটা আমার পার্সোনাল টাইম হিসেবে আমি অলওয়েজ চুজ করে রাখি। কারণ আমি নয়তো এক্সস্টেড হয়ে যাব, আমার কাজ করতে আর ভালো লাগবে না। আমি চাই না যে আমার বডি এত প্রেশারাইজড হোক, যেমন মাঝে মধ্যে প্রেশার লো হয়ে যাচ্ছে, যে হ্যাঁ কাজ করতেছি, প্রেশার লো হয়ে যাচ্ছে, কিন্তু কাজ করা লাগতেছে কারণ এটা আমার কাজ, করতেই হবে। কিন্তু এর মাঝখানে আমি একটা মানে শর্ট টাইম, আমি সবসময় যে মানে প্রতি উইকেই যে নিতে পারি এমন হয় না, কিন্তু চেষ্টা করি যে মান্থের মধ্যে 2টা বা 3টা উইকে যাতে নিতে পারি, যে একটা দিন পার্সোনাল টাইম হচ্ছে মেনটেন করার জন্য। একটু বাইরে গেলাম, একটু বাসায় থাকলাম, একটু ঘুমালাম, কিছুই করলাম না, কোনো কাজ করি না। ইভেন আমার ভালো না লাগলে আমি ফোনটা অফ করে রাখি, কারণ কাজের জন্য সবাই কল দিবেই, বা ফ্যামিলি পার্সন কল দিতে পারে, রিলেটিভস কল দিতে পারে, ফোনটা অফ করে ঘুমায় যাই, শেষ। বাহ, এরকম ফোন অফ করে ঘুমাতে পারেন? না, ফোনটা অফ করি না, মাঝে মাঝে ডেটা কানেকশন অফ করে দেই। এটা বেশ ভালো। আমি ফোন আবার ফ্লাইট মোড করতে পারি, ফ্লাইট মোড করে ওয়াইফাই অন করে রেখে আমি নিজের মতো নিজের সব স্ট্রিম করতে থাকি, কিন্তু জায়গাটা অফ, মানে ফ্লাইটটা অফ। সেই ক্ষেত্রে নিজের জন্য ব্যক্তিগত একটা অবসরের সময় খুঁজে বের করাটা আসলে কিভাবে হয়? আমি নিজেকে অনেক ভালোবাসি, আমার যেটা ভালো লাগে সেটা হলো আমার ঘুরতে অনেক পছন্দ। তো আমার যখন মনে হয় যে না এখন আমার নিজেকে একটু সময় দিতে হবে, তখন আমি ঘুরতে বেরিয়ে যাই। আমার ফ্রেন্ড সার্কেল বলেন, প্রিয় মানুষ বলেন, তাদেরকে নিয়ে বের হয়ে যাই, এবং সেটা যে কোনোভাবেই হোক আমি ওই টাইমটা বের করবই। কারণ এখন আমার মানসিক শান্তি দরকার। আমি মানসিক শান্তি আমাকে নিজেকে দিতে পারলে আমি আমার কাজে ফোকাস করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি আমার কাজে ফোকাস করতে পারবো না। তো আমি ট্রাই করি নিজেকে অনেক সময় দেওয়ার, এবং মাঝে মাঝে বাসাতেও থাকলে আমি একদম আমার রুমে লাইট টাইট অফ করে বসে থাকি, শুয়ে থাকি। তখন আম্মুকে বলে দিই যে আম্মু আমাকে একদম ডিস্টার্ব করবো না, আমি এখন আমাকে টাইম দিচ্ছি 1 ঘন্টা, বেশি না 1টা ঘন্টা আমি জাস্ট একটু আমাকে টাইম দিব। এইভাবে আমি নিজেকে সময় দিই এবং নিজেকে সব মেন্টাল স্ট্রেস থেকে দূরে রাখি। এই যে ঘরে গিয়ে নিজেকে 1 ঘন্টা চুপ করে সময় দেয়, এটা না আসলে আন্ডার এস্টিমেটেড। আমার কাছে মনে হয় মানুষ এটাকে ইনাফ প্রয়োজন মনে করে না, বা মানুষ এটাকে যথেষ্ট ভ্যালু দেয় না। যেমন আমার মনে হয় যে ঘরে ফিরে বাইরের কাপড়টা চেঞ্জ করে মেকআপটা তুলে একদম ফুললি ফ্রেশ হয়ে যায়, এটা পুরোটা শুধু আমি। এবং এই সময়টায় যখন লাইট অফ করে পরিবারের কারোর সাথে কোনো রকম কোনো গল্প না করে জাস্ট 1 ঘন্টা অন্ধকারে বসে থাকা হয়, এই টাইমটা আমার কাছে মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময়, অনেক চমৎকার একটা সময় এটা। এবং সেই সময়টা আসলে প্রয়োজনীয় বটে, যে নিজেকে এইটুকু সময় না দিলে বাকি সবাইকে কিন্তু বিতৃষ্ণা লাগা শুরু করবে, এরকম হয়। ঈদের কথা বলছিলাম রিয়া, ঈদে কি ধরনের সাজগোজ পছন্দ, বা নিজের ব্যক্তিগত স্টাইলটা আসলে কিরকম? বেসিক্যালি আমি কটন ফ্যাব্রিক্সের মধ্যে যে কোনো কিছু স্টাইলিং করি, আমি একটু কমফোর্টেবল ড্রেস চুজ করি। প্লাস আমি মেকআপের ক্ষেত্রে খুবই মিনিমাল মেকআপ দিয়ে যদি আমি শুটে চলে যেতে পারি আলহামদুলিল্লাহ। আমি সেম ড্রেসও আমি হচ্ছে একটু গাউন টাইপ বা 3 পিস পরলেও আমি কটনের মধ্যে কমফোর্টেবল, কারণ আমার অ্যালার্জিক প্রবলেম আছে, প্লাস হচ্ছে আমার একটু সাইনাসের প্রবলেম আছে, যেহেতু আমার হিজাবটা আমি অলওয়েজ মেনটেন করি, সেটা বেঁধে রাখার কারণে আমার মাঝে মধ্যে প্রবলেম হয়। তাই আমি একটু সফট কমফোর্টেবলের মধ্যে থাকতে চাই, যাতে করে হচ্ছে আমি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারি ইজিলি আমার কমফোর্ট জোনের মধ্যে। যেমন আজকে শাড়িটা পরে আসছি, কিন্তু এটা আমার কমফোর্ট জোন না, কিন্তু পরে আসছি, এরকম আর কি বিষয়। লুকস ম্যানেজেবল। আপনি মনে হয় অনেকদিন ধরে কাপড় চোপড় প্রমোট করেন বলে এটাও ম্যানেজ করা শিখে গেছে। মানে আজকে হচ্ছে গিয়ে আমাকে পড়ায় দিছে, আচ্ছা এর জন্য আমি আসছি, অনেকগুলো পিন মারা, কিন্তু ম্যানেজ করতে পারতেছি। শাড়ি কি প্রমোট করা হয় না? না,
কারণ আমার এটা কমফোর্ট জোন না, তো আমি আসলে এই জায়গাটা ভয় পাই যে আমি নিজে পড়তে পারি না, আমি আরেকজনকে কিভাবে এটা বুঝাবো যে আপু এভাবে পড়লে আপনাকে ভালো লাগবে, এভাবে একটু আঁচলটা তার নিলে উপর ভালো ধরে রাখা, লাগবে। মানে একটা শাড়ির উপরে আরেকটা শাড়ি ধরে আবার রাখা, এটাও কিন্তু একটা স্কিল। এর জন্য আসলে আমি এই জায়গাটা একটু স্কিপ করি, আমি একটু ড্রেস রিলেটেড কাজগুলো একটু কম করি, কারণ আমি নিজে কমফোর্টেবল না, নিজে ফিল করতে পারি না, আমি আরেকজনকে এক্সপ্লেন করব কিভাবে। কারণ আমরা যখন একজন ক্যামেরার এপার থেকে কথা বলি, বাকি অডিয়েন্সরা কিন্তু আমাকে ট্রাস্ট করছে, তারা আমাকে দেখছে, আমাকে বিশ্বাস করে কিনবে। তো আমি এখন নিজে বোঝাতে না পারলে তো তারা কিনবে না, এর জন্য আসলে আমি ওই জিনিসটাতে একটু অ্যাভয়েড করি আর কি। বাহ, চমৎকার। একটু ঈদের কেনাকাটা বা ঈদের ভাবনা নিয়ে শুনি কানিজ আপুর কাছে। হ্যাঁ, আমি শাড়ি পছন্দ করি, আমার অনেক শাড়ি পছন্দ। ইভেন আমাকে যারা যারা আমার পার্সোনাল মানুষজন, যেমন আমার আব্বু আম্মু, সবাই বলে আমাকে শাড়ি তো অনেক ভালো লাগে, তাই আমি ট্রাই করি ঈদে একটা শাড়ি রাখার জন্য। আর আমি সব ড্রেসই কমফোর্টেবল, লাইক মানে অবশ্যই সেটা শালীন হতে হবে, সেটাতে আমি কমফোর্টেবল। আমি কটনও পরি, আমি সিল্কও পরি, আমি এরকম ধরনের ঝাঁকানাকাও পরি, আমি সব কিছুতেই কমফোর্টেবল। মুডের উপর ডিপেন্ড করে যে কোন দিন ইউ আর ফিলিং হোয়াট। বাহ, চমৎকার। শুনবো আরো কিছু। আমাদের জুমে দুজন বন্ধু চলে এসেছেন, সুরমা আপু এসেছে, আমাদের রুমি আপু এসেছে। রুমি আপুকে অনেক কম পাই, রুমি আপুর কাছে একটু আগে আসি দেখি। রুমি আপু, একটু জানতে চাই যে কোথাও যাবেন না এমন দিন আসলে কি করেন? সেদিন কি আসলে কাজ কর্ম সব বাদ দিয়ে কোথাও না যেয়ে ঘরে বসে থাকতে পারেন, এমন বিলাসিতা আছে জীবনে? আসলে এটা প্রকৃতির উপর ডিপেন্ড করে। যেটা সেটা হচ্ছে আমার প্রকৃতিটাই হচ্ছে ঘরে বসে থাকতে পারি না আসলে আমি। আর 5 দিনই সপ্তাহের ধরো 8টা 6টা ব্যস্ত থাকার পরে আমার 2 দিন সবাই বলে যে রেস্ট করতে, কিন্তু আমি আসলে রেস্ট করতে পারি না। আমি ঘর থেকে বের হয়ে যাই, হ্যাঁ, বেড়াতে চলে যাই। সামাজিক যে কাজকর্মগুলো থাকে সেগুলো বেড়ানোর মধ্যেও পড়ে কিছু, সেগুলো আমি করি। তো আমার বিষয়টা এরকমই। আর রিসেন্টলি ধরো খুব বেশি এক্সস্টেড হয়ে গেলে তখন একটু আমার মনে হয় যে না, আমি এখন শুধুই ঘরে বসে থাকবো। যেমন গত মাসে এত বেশি প্রোগ্রাম ছিল বিভিন্ন বিষয়, মোস্ট প্রবাবলি রোজা উপলক্ষে আমাদের একটা পছন্দের একটা প্রোগ্রামও ছিল 6 মার্চ। তো সেখানে যাব বলে পরে ভাবলাম যে এটাই লাস্ট প্রোগ্রাম, তারপরে আমি একটু আমার সময় চাই। সেই প্রোগ্রামটাতে যাওয়ার পরে আমি কিছু সময় দিব নিজেকে। বাহ, তবে দিয়েছিলেন তো কি? এমন, হ্যাঁ, 6 মার্চ পুলিশ কনভেনশন হলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সো গ্ল্যাড। সুরমা আপুর কাছে আসি। সুরমা আপু, যেদিন কোথাও যান না সেদিন কি করেন? শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম। আপু, যেদিন কোথাও যাই না সেদিন ঘরেও কোনো কাজ রাখি না আমি। আমি শুধু ড্রেসিং টেবিলের কাছে বসে নিজের অবজার্ভ করি কি কি নষ্ট হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ এগুলি এই যে ঠিকঠাক নিজেকে করি। দেখেন, এটা তো খুব ভালো একটা ব্যাপার। তারপর যখন ধন্যবাদ দেখেন যে আপু। আচ্ছা ঠিক আছে, চোখের নিচে একটু অন্যরকম লাগছে, কিংবা আমার ফেসের এই পাশে একটু ঠিকঠাক লাগছে না, তখন কি খুব রূপচর্চা করেন সেদিন? হ্যাঁ, কিছু ফেসিয়াল করার চেষ্টা করি, বা ব্রু প্লাক করার ইচ্ছা হলে করি, এই টুকিটাকি নিজের। আর আমার ফেসিয়াল বা পার্লারে যাবতীয় কাজগুলো আমি নিজেই, চুল কাটাটাও আমি নিজেই আমারটা করি, ব্রু প্লাকটাও আমি চেষ্টা করি আমার নিজে করার জন্য। তো বাহ ওই বাহ, সময়টুকু পার্লারের বিষয়টা আমার, আমি নিজেই করি নিজের একই সময় অঙ্গে মতো। কত রূপ। আপনি গান করেন, আপনি কাজে যান, আপনি আবার ছোটখাটো সব রকম কাজও করে ফেলেন, নিজেকে নিজে ফেসিয়ালও করে দিতে পারেন। কি চমৎকার। এদিকে হাসিনা আপু চলে এসেছে। হাসিনা আপু, আপনার কাছেও এসে শুনি যে কোথাও না গিয়ে কি থাকতে পারেন? রুমি আপু যেরকম কোথাও না গিয়ে থাকতেই পারেন, আপনিও তো সেরকমই চঞ্চল মানুষ। তো সেই ক্ষেত্রে কি করেন আসলে? যেদিন হলো, এমন কি কোনো দিন আসে যেদিন আপনার মন বলে যে না থাক, কোথাও যাব না, থাকি, একটু ঘরে বসে থাকি? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটা প্রশ্ন আর মজার প্রশ্ন। এটা তো কখনোই না, এরকম দিন মনে হয় না। না মানে আহা, মনে পড়তেছে না যে বিগত 6 মাস বা 1 বছর কোথাও যাই না, এরকম একটা দিন আছে। কোথাও না কোথাও তো অবশ্যই যাই। একদমই যদি কোনোভাবে বাসায় থাকা হয় ওই দিন, যে মনে করো কোথাও যাইনি, তারপরে হচ্ছে আমার ভাস্তিকে নিয়ে একটু মার্কেটে যাই, এটা সেটা টুকটাক কেনাকাটা করি, একটু ঘুরি, বাসায় গান শুনি, গাছের পরিচর্যা করি, ঘর গুছাই, পুরোনো অ্যালবাম গুলা দেখি। আর বিশেষ করে গানটা শোনা খুব পছন্দ। কাজের মধ্যে আমি রান্না করি, গান শুনি, বুঝছো, বাথরুমে গোসল করি, গান ছেড়ে গোসল করি।
আপদ দুই। না, বুঝছো? আমিও প্রচুর গান কোথাও শুনি, সব যাবো সময় না আমিও মানে গান এটা ছেড়ে মনে হয় রাখি। যেন দম বন্ধ হয়ে আছে। কোথাও যাই না বা যাবো না এটা মনে হলে মনে হয় যেন দম বন্ধ হয়ে আছে, বুঝছো? মানে যেতে পারলেই আমি ভালো থাকি, কাজের মধ্যে থাকলে বিশেষ করে। কোথাও ঘুরতে যাওয়া হোক, সেটা কাজে হোক, যে কোনো কিছু, মানে কাজে থাকলেই আমি বেশি ভালো বাহ, থাকি, আনন্দে থাকি। বাহ, চমৎকার। তাহলে শুনলাম যে আসলে আমাদের মধ্যেই কিছু মানুষ আছেন যারা কিনা কোথাও না গিয়ে একেবারেই থাকতে পারবেন না, জীবনে কোথাও না কোথাও যেতে হবে। আবার এমনও কিছু মানুষ আছেন যারা নিজেদের সখ্যতাই নিজের মতো করে যে কোনো ভিড় ভাট্টার ভেতর থেকেও বের হয়ে ভাবেন যে না, আমার মনে হয় আমার সাথেই থাকতে হবে। কিছু মানুষ ইন্ট্রোভার্ট, কিছু মানুষ এক্সট্রোভার্ট, আবার ইদানিং আরেকটা টার্ম হচ্ছে অ্যাম্বিভার্ট। তো এরকম এক একটা মানুষ এক এক রকম, এই বৈচিত্র্যের কারণেই আসলে কোথাও যাওয়া বা না যাওয়া এই বিষয়টা নির্ভর করে। সেই সব কিছু নিয়ে আসলে আড্ডার শেষ প্রান্তেও চলে এসেছি। কিছুক্ষণ পরে এসে ইতি টানবো, সেটাই ইচ্ছে। একটা বিরতি থেকে এসে খানিকটা আরো গল্প হবে, সাথেই থাকুন। একদমই আড্ডার শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের সাথে এই শেষ প্রান্তের সময়ে যুক্ত হয়েছিল এই ফারহানা নার্গিস আপু। তার ক্যামেরাটা অন হতে হতে একটু চলে আসি। ঈদের প্ল্যানিং তো শুনলাম, কিন্তু ঈদে কোথাও যাবেন কিনা কানিজ হিমিকা, একটু তার কাছে এসে শুনি কোথায় কোথায় যাওয়ার প্ল্যান গুছিয়েছেন। পুরোটাই ফ্যামিলির জন্য। দেখা গিয়েছে সকালবেলা উঠে আম্মুকে হেল্প করা, ঘর গোছানো, এই দায়িত্বটা আমার উপর থাকে। আম্মু রান্না করে, আমি তার পাশে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকি। লাইক চিনিটা আগাই দাও, সেমাই রান্না করব, মাংসের এটা একটু ধুয়ে দাও, এই কাজগুলো আমি আম্মুকে করে থাকি। আর 11টার মধ্যে সব কাজ শেষ হয়ে যায়, দেন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঈদের জামাটা পরি, পরে আব্বু আম্মু নানুকে সালাম করি। এটাই হলো আমার ঈদের দিন। আর বাকি সময়টা সালামি এখনো হয়? এখন আসলে দেওয়ার টাইম এখন আসলে ওইভাবে স্যাড লাগে যে কিভাবে বড় হয়ে গেলাম। হ্যাঁ, বাইরের মানুষ না দিলেও বাসার মানুষ ট্রাই করে কিছু দেওয়ার জন্য। আম্মু আব্বু নানু ট্রাই করে যে না দেই, মনটা ভালো করে। আর বিকেলবেলা বের হই না, বাট এবার প্ল্যান আছে। এবার কিছু ফ্রেন্ডস, আমার এই প্রফেশন থেকে আমার কিছু ফ্রেন্ডস হয়েছে নতুন নতুন, যেমন ও আছে আমার একটা ফ্রেন্ড, তারপর আরও কিছু ফ্রেন্ড আছে। তো আমরা প্ল্যান করেছি আমরা এইবার ঈদের দিন বিকেলটা একটু বের হব, যেহেতু আমি কখনো বের হই না। তো এই প্ল্যান। আর ঈদের পরে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়, এই তো। এই একটা সময় আসলে মানে কেন যেন মনে হয় যে আত্মীয় স্বজনের সাথে সারা বছর কিন্তু অতটা মানে গেট টুগেদার হয় না, বা তাদের চেহারা দেখা হয় না অতটা কাজের ব্যস্ততার কারণে। ঈদের সময়টা এই কারণে আমার কাছে এক্সট্রা ফেস্টিভ, যে আত্মীয় স্বজন সবাই আসে যায়। রিয়ার কি প্ল্যান? ঈদে কোথায় যাবেন, কি করেন ঈদের দিন? সেম, ঈদের দিন আমি কোথাও যাই না। ঈদের দিন আমার রান্না করা লাগে। আমার আম্মা হচ্ছে বাসায় গেস্ট আসলে সে মানে নড়বড় হয়ে যায়, রান্না হয়তো খারাপ হবে, সে চিন্তা করতে করতে খারাপ বানায় ফেলে। কিন্তু সে অন্যদিন অনেক ভালো রান্না করে, সে চিন্তা করে আজকে ভালো হবে না, গেস্ট আসতেছে কি হবে না হবে, স্ট্রেসে সে উল্টাপাল্টা করে। তো ঈদের দিন আমি রান্না করি, আর আমাকে হেল্প করে হচ্ছে আমার বড় বোন। অনগোয়িং কলে থাকে, ও ভিডিও কলে এটা দাও ওইটা করো এইভাবে করো ও বলে দেয়। আমি ঈদের দিন সকালে রান্না করার পরে আমার ছোট বোন আছে, ও আর আমি শাওয়ার নিয়ে নতুন ড্রেস পরে একটু ছবি টবি তুলি, শেষ। দেন সন্ধ্যাবেলা একটু আমার ছোট বোনকে নিয়ে বাইরে যাই, দেন এরপরে ঘুরতে যাই। কারণ কি ঈদের দিন এত ভিড় থাকে সব জায়গায়, যে কোনো জায়গায়, মানে যে কোনো একটা আপনার পর্যটন এরিয়া বলেন, যে কোনো জায়গায় রেস্টুরেন্ট পর্যন্ত দাঁড়ায় থাকা লাগে। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে যে আমি টাকা দিয়ে কিনবো, তাহলে আমি দাঁড়ায় থাকবো কেন, মানে একদম স্পেস থাকে না। সো আমি ওই দিন কোনো জায়গায় যাই না, আমার ফ্যামিলির কেউ যায় না। ঈদের দিন আমরা নিজেকে পার্সোনাল টাইমই দিয়ে বলা যায় একদম বাসায় সবার সাথে, কারণ সবাই অন্যদিন থাকেই না। ঈদের দিন বা কোনো একটা অকেশনে আমরা সবাই একসাথে হই, গেস্টরা আসে, আমরা একটু যাই, কাছাকাছি আছে যারা, কিন্তু দূরে কোথাও যাওয়া হয় না ঈদের দিন। আমি একটু যোগ করব, সেটা হলো ঈদের সময়টা, ঈদের যে 3 দিনটা, এইটা কিন্তু ঢাকা শহরে জ্যাম থাকে না। এখন ওই 3টা দিন আমার ঢাকা শহরে ঘুরতে অনেক ভালো লাগে। আসলে মানে রিকশা করেই কত দূর যাওয়া যায়। হ্যাঁ, অনেক ভালো লাগে। তখন মনে হয় ইস, মানুষগুলো এরকম না থাকতো, ঢাকাটা আমার হয়ে যেত, এই ধরনের ফিলিংসটা আসে। আমি এক্স্যাক্টলি এই সময়টা বাড়ি যাই না, গ্রামে যাই না। তা আমি এই জাস্ট এই ঢাকার বিউটিটা উপভোগ করার জন্যই মনে হয় যাই না। প্লাস আমার গত কয়েক বছর ধরে, 7-8 বছর ধরে অফিসে ঈদ কাটে, মানে আমার কাজ থাকে ঈদের দিন। তো এটা আবার আমি ইদানিং এনজয় করি। না থাকলে বরং আমার খারাপ লাগে যে আমি কি করবো সারাদিন, বাসায় আমার কাজে যেতে হবে, কাজে গেলে অফিসের সবার সাথে যে ঈদ হয়, তারপরে বাড়ি ফিরে বাড়ির সবার সাথে ঈদ হয়, এটা আমি খুব এনজয় করি। আমাদের সাথে অনেকজন যুক্ত হয়েছেন আরো। আমার সাথে ফারহানা নার্গিস আপু এসে গেছেন। আমি একটু জানতে চাই যে আপু, এরকম ইচ্ছে করে যে না সবাই যাচ্ছে কিন্তু আমি যাব না, আমার ভাল লাগছে না, এরকম মন খারাপ হয় নাকি কখনো?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ, মানে যখন মনে করে যে সবাই যাচ্ছে কিন্তু আমি যাব না, কেন যাব না, তখন দেখা যাচ্ছে যে হয়তো কেউ আসবে তার জন্য আমি যাব না, আটকে বা গেছেন। বাসায় কিছু করতে হবে। হ্যাঁ, ওই ওই পরিস্থিতিতে তখন আমি মেনে নেই এবং আমার ওটাতে মন খারাপ হয় না। তখন আমি সাবলীলভাবে বলি যে তোমরা যাও, তোমরা বেড়ায় আসো, আমি এই কারণে এখানে আছি, তোমাদের কোনো চিন্তা নাই। আবার যদি মনে হয় যে না আমাকে যেতেই হবে, আমার কোনো পিছু টান নাই, আমি কোনো রকম ভাবেই ওখান থেকে ছুটকানো পেতে চাচ্ছি না যেতে, আবার বাসায় থাকতে চাচ্ছি না, মানে দোটানার মধ্যে যখন নিজেকে পড়ে যাই তখন মনে হয় যে যা যেখানে যেভাবে চলতে চাই, যদি যেতে হয় যাব, থাকতে হয় থাকবো, তখন আর ওটাকে কিছু মনে করি না। তারপরে হ্যাঁ, ভালো লাগে যদি বাসায় থাকতে পারি, কেউ যদি আসে তাকে যদি আপ্যায়ন করতে পারি, ওটাতে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, কোথাও যাবার থেকে। আর ঈদের দিন বিশেষ করে ওটাই এখন আমি মূল লক্ষ্য করি। যদি এখন আমি দেখা যাচ্ছে যে যখন বয়স হচ্ছে বাসায় থাকবার চিন্তা করতেছি, কিন্তু আগে যখন 5 বছর আগেকার, করোনা আগেকার কথা যদি বলি, তখন দেখা যেত যে বাড়ির ছোট বউ দিকের হিসাবে আমাকে সবার বাড়িতে যেতে হবে। আর করোনা আসার পর এই যে বাসায় বসলাম, তার দেখা যাচ্ছে অনেক আমার মধ্যে চেঞ্জ হয়ে গেছি। এই চেঞ্জটাই আমি মনে করি যে না, একদিকে পজিটিভিটি, যে মানুষ আমার বাসায় আসবে, আমি তাকে নিয়ে আপ্যায়ন করতে পারবো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। না, কোভিডের সময় আমি জেনেছি যে রেস্টুরেন্টে মানুষ যা খাবার বানায় না কেন, ঘরে আমি তার থেকে ভালো বানাই, অথচ তার আগে আমি জানতামই না যে আমি রান্না করতে পারি। তো এই জিনিসটা আসলে কোভিডের সময়টা খানিকটা আশীর্বাদের মতো করেও এসেছে, যে আমরা অনেকেই ঘরে বসে নিজের সাথে কিভাবে সময় কাটাতে হয় সেটাও শিখেছি। মমি আপুর কাছে এসে জানতে চাই, আপু নিজের বাড়িতে বসে নিজের জন্য একটা অবসর দিন কাটানো আসলে আপনার কাছে কেমন? ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর। নিজের বাসায় থাকতে তো অনেক পছন্দের আপু, নিজের বাসার মতো আমার মনে হয় না কোথাও শান্তি পাওয়া যায়, যে যেখানেই যাক। আমি আমার মতো সময় কাটাতেই বেশি পছন্দ করি, দেখা যায় নিজের উদ্যোগের কাজগুলো করি, এই ভিডিও বানাই, রিলস বানাই, তারপর এগুলো করি, ঘোরাফেরা তো এটা তো আছেই। আর ঈদের দিনের কথা বলতে হলে আমি নিজের বাসায় থাকতেই পছন্দ করি, দেখা যায় আম্মার বাসায় তাই যাই না, পরের দিন যাই। দেখা যায় সবাই আসুক, এটার মধ্যে আনন্দ বেশি। রাত 12টার পরে রান্না বান্নার কাজ শুরু করি, ঈদের আগের দিনই পুরো রান্না টান্না সব করে রেডি করে রেখে রাখা দিই, হয়ে ঈদের দিন যায়। একদম চিল মুডে থাকি। এই তো আপু, বাহ, এভাবেই চলে। এই তো ঈদের দিন কিভাবে চিল মুডে থাকা যায় সেটা একটু শিখে নিলাম, যে আগের দিন সব রেডি করে রাখতে হবে। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, একটু মিষ্টি করে বলেন যে কোথাও না যাওয়ার দিনগুলো কি করেন? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। না যাওয়ার দিনগুলো আমি বেশিরভাগ সময় পরিবারের সাথে কাটাই, তাদের সঙ্গে গল্প গুজব, আনন্দ আড্ডা যেটা হয় সেটা। আর যেটুকু সময় পাই আমি লেখালেখি করি, যখনই সময় পাই আমি লেখালেখির মধ্যে ডুবে যাই আর গান শুনি। এই চমৎকার চমৎকার। এদিকে আবৃত্তি মরিয়ম আপু শুনি, গান এসেছে, শুনি। কিন্তু মরিয়ম আপুর ক্যামেরাটা অন হয়নি। তো মরিয়ম আপুর কাছে দেখবো শেষে আসা যায় কিনা, যদিও সময় একেবারে কম। একদম ছোট্ট ছোট্ট দুটো প্রশ্ন করি। আচ্ছা, না, মরিয়ম আপু এসে পড়েছে। মরিয়ম আপু, আমি জানতে চাই যে আপনি তো ইদানিং মাঝে মাঝে এখানে আসতে পারেন না, তো সেদিন ঘরে বসে কি করেন সেটা একটু শুনে। আজকের বিষয়, আজকে আমি কোথাও যাব না। অনেক শুভেচ্ছা, রমজানুল মোবারক। হানা কেমন আছো নতুন আপু খুব জীবন? ভালো আছি, খুব ভালো। হানা আলহামদুলিল্লাহ। উপস্থিত অতিথিদের শুভেচ্ছা ভালোবাসা, আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকের কেমন বিষয়টা আছেন? খুব সুন্দর। আমি আর কোথাও যাব না, এটা খুব কম ক্ষেত্রে হয় মনে হয় যে আমি আজ কোথাও যাব না। কখনো মন খারাপ হলে আমার এরকম হয় যে আমার আত্মীয় স্বজন, নিজের কাছে কেউ খুব অসুস্থ বা কোনো বিপদ হলে তাদের জন্য অনেক সময় মনে হয় যে আমি আজ কোথাও যাব না, তাদের কথা ভেবে আমি ঘরেই থাকি। এবং নববর্ষ, বাংলা নববর্ষ পালন করার জন্য আমি আসলে পয়লা বৈশাখে যে বাহ, রমনা বটমূলে না, মরিয়ম আপু বেশ এপ্রিল উৎসব মাসটা প্রবণ। আমার সে অনেক কিন্তু যে কোনো অকেশন হলেই সে সুন্দর করে সেজে গুজে যায়। আমার খুব ভাল লাগে আপু, কোথাও যাওয়া না যাওয়ার ব্যাপারটা যাতে না হয়, আর যাতে যে কোনো অকেশনে আপনারা সবাই কোথাও না কোথাও যান এবং সুন্দর সুন্দর ছবি দেন আমাদের গ্রুপে, এটাই আমরা চাই। একটু মানে স্টুডিওতে এসে একদম এক লাইনে শুনতে চাই, আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখেন? হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? রিয়া। আগামী 5 বছরে আমি চাই যে বাংলাদেশের টপ র্যাঙ্ক ব্র্যান্ড প্রমোটার, প্লাস হচ্ছে আমি একজন উদ্যোক্তাও হতে চাই। আমি স্টার্টিং এ আছি, বাট ঝগড়া করতে হবে এখনো কিন্তু। না, আমি চাই আমার প্লেসটা একদম কোয়াইট থাকুক, ঝগড়া করব না,
ঝগড়া না করেই যেতে হয় এটা। বাহ, চমৎকার কানিজুল। যেহেতু এই প্রফেশনে আছি, ব্র্যান্ড প্রমোশনে আছি, সাথে একজন উদ্যোক্তা হিসেবে আছি, তো অবশ্যই চাবো যে ব্র্যান্ড প্রমোশনে ওরকম ভালো কিছু করার জন্য আগামী 5 বছরে, অবশ্যই সেটা পজিটিভ ওয়েতে, নট ইন এ নেগেটিভ ওয়ে, বিকজ আমি অলওয়েজ পজিটিভ ওয়েটাকেই মানে গণ্য করি এটাতে, অবশ্যই পজিটিভ ওয়েতে। বাহ, চমৎকার। দুজনকেই অসংখ্য ধন্যবাদ, একদম আমাদের স্টুডিও আলোকিত করে দুটো সুন্দর মানুষ সময় দিলেন আমাদেরকে 1 ঘন্টা। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আপু, সাথে আমাদের সকল ভিউয়ারদেরও ধন্যবাদ। আমাদের জুমের বন্ধুদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতেই চাই। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করবার কিছু নেই, আপনারা আমাদের ভালোবাসার মানুষ, একেবারে নিজের মনে করে দাবি নিয়ে এখানে এসে গল্প করবেন, এটাই আমরা সবসময় চাই। আমাদেরকে টেলিভিশনে, আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে অনেক বন্ধুরা নানানভাবে দেখেন। আমরা চাইবো যে দিনে দিনে আমাদের এই সংখ্যাটা বাড়ুক, যেমনটা নেক্সাস লেডিস ক্লাব এই গ্রুপটা দিনে দিনে বেড়েই চলেছে, সেখানে প্রায় 60,000-এর কাছাকাছি মানুষজন সেখানে যুক্ত হয়ে আসছেন প্রতিনিয়ত। এভাবেই যুক্ত হতে থাকবেন, আমাদের নারীদেরকে নিয়ে এই পরিবার আরও বড় হয়ে চলুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছে।